10 ভাগ যদি খারাপ মানুষ থাকে, 90 ভাগ আওয়ামী লীগের মানুষ কেন আজকে ঘরে ঘুমাতে পারছে না? রাতের অন্ধকারে তাদের এখন হাত পা ধরা হচ্ছে ভোটের জন্য। আমি মনে করি যে আগামী এই মুহূর্তে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ঘোষণা দেওয়া যে এই মিথ্যা হয়রানিমূলক মামলায়, তারা তো আর মিথ্যা হয়রানিমূলক বলবে না, তারা বলবে যে ছাত্র হত্যা বা 5ই আগস্ট পূর্ব এই সময়ের যে মামলাগুলো হচ্ছে, এই মামলার আসামিকে ধরা যাবে না। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এই ঘোষণা দেওয়া ছাড়া এই নির্বাচন সুষ্ঠু সুন্দর হতে পারে না। মানুষের ভিতর প্রচন্ড ভীতি কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো গুরুত্ব নেই। আইন উপদেষ্টা একাধিকবার এক এক সময় এক একটা প্রজ্ঞাপন জারি করছেন। একবার বলছেন ডিসি সাহেবরা চাইলেই মিথ্যা মামলা যারা ভুক্তভোগী তাদেরকে বাদ দিতে পারবেন, একবার বলেন এসপি সাহেবরা পারবেন, একবার 173 পদে নতুন ধারা সংযোজন করছেন। কিচ্ছু হচ্ছে না, ছাই, এটা প্রহসন করা হচ্ছে। এখন বাংলাদেশের প্রায় 1/4 ভোটার, ধরে নিলাম তারা আওয়ামী লীগ বা অন্য মানে এই সমমনা দলের, তারা এখন আতঙ্কে আছে। সুতরাং এই ভয় যদি কাটাতে না পারেন, আমি নিশ্চিত বলতে পারি, তারা যদি ভোট কেন্দ্রে না আসে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তত 200টা আসনে ভোট কাস্ট হবে 50%-এর নিচে। তাই যদি হয়, এই ভোটকে আপনি গ্রহণযোগ্য করতে কিভাবে বলবেন? জাতিসংঘ সুস্পষ্টভাবে বলেছে অন্তর্বর্তীকালীন নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে ব্যান করা হলো, ভালো কথা। তারা আওয়ামী লীগ যারা করেন তাদের তো ভোট করতে কোনো বাধা নেই, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন? জনতার দলে আমাদের নিজস্ব প্রার্থী আছে যে আওয়ামী লীগ থেকে আমাদের দলে যোগদান করেছেন। তাহলে সর্বসাকুল্যে দেখুন, যেটা উচিত ছিল, আমরা জনাব তারেক রহমানের কাছে আশা করেছিলাম যে তিনি দেশে এসে অ্যাটলিস্ট ঘোষণা দিবেন এই মিথ্যা মামলা হামলা এগুলির জন্য বন্ধ করা হয়। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের একটা বড় অংশ আজকে জুলুমের শিকার। এ ব্যাপারে বড় দুটি রাজনৈতিক দল, জামাত ইসলাম ও বিএনপি, কোনো টু শব্দ করছে না। তাহলে কি মানে আমরা শুধুমাত্র ভোটের রাজনীতি করব? এখন সামনে একটা নির্বাচন। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে তিনটি এজেন্ডা ছিল, সংস্কার, বিচার এবং নির্বাচন, লেজে গবরে করে ফেলেছে, কিচ্ছু করতে পারে নাই। 30 বছরে অনেক দেশ, কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারা 20 বছরের মধ্যে উঠে দাঁড়িয়েছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া। তাহলে দেখুন আমরা পারছি না। দিনে দিনে আমাদের টার্গেট হচ্ছে কোন রকম ভিক্ষুকের জাতি থেকে মধ্যম আয়ের জাতি হওয়া। আজকে আমরা এই জনতার দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, যদিও অনেক কথা জনতার দলের পক্ষেই বলছি, বিকজ আজকে যেহেতু জোটের প্রকাশ, পরবর্তীতে হয়তো জোটের পক্ষ থেকে কথাগুলি আসবে। আমরা সর্বপ্রথম যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছিলাম সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা এবং মৌলিক সামরিক প্রশিক্ষণ। আমরা বসুন্ধরা কনভেনশন হলে এই প্রোগ্রামটা করেছিলাম। মার্চ ফর প্যালেস্টাইন, লক্ষ লক্ষ মানুষ মার্চ করলো, কি হলো তাতে লাভ? কিন্তু জনতার দলের পক্ষ থেকে আমরা যে কাজটি করছি, আমরা প্রথম সেখানে রুটি পাঠিয়েছি, একটা করে রুটি $1.25 খরচ হয়েছে, গাজাতে পাঠিয়েছি। আজকে এই মুহূর্তে জনতার দলের উপদেষ্টা, নৈতিক কমিটি প্রধান মেজর জেনারেল মাহবুব গাজাতে আছেন। আমরা প্যালেস্টাইন থেকে 1000 এতিম শিশু আনছি ইনশাআল্লাহ। এই কাজগুলি করেন। যারা চাঁদাবাজি করেন তাদেরকে প্যালেস্টাইনে পাঠান, তারা ওখানেও চাঁদাবাজি করবে। চরিত্র পরিবর্তন হলো কোথায়? চরিত্র পরিবর্তন হলো কোথায়? এটা এমন একটা দেশ, এখানে আমরা কৃত্রিম লেবুর শরবত খাই আর অরিজিনাল লেবু দিয়ে হাত ধুই। এই হচ্ছে আমাদের জাতীয় ক্যারেক্টার। তা সুতরাং আমরা এসব কথা বলে দীর্ঘ সময় নিতে চাই না। আমরা বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন চাই। এর জন্য সৎ, সাহসী, শিক্ষিত মানুষকে আসতেই হবে। আর যদি আপনারা না আসেন, চুপচাপ থাকেন, এত কথা বলবেন কেন? আপনার দেশের জন্য কি করেছেন? আপনার অপদার্থ, জাতির বোঝা। যে মিথ্যা মামলায় বা হয়রানিমূলক মামলায়, নাই বললাম যে ঠিক আছে, ছাত্র মামলা সহ যে মামলাগুলি 5ই আগস্ট হয়েছে, তাদের যারা আসামি করা হয়েছে তারা নির্ভয়ে আপনাদের এলাকায় ফিরে যান এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করুন।
এই ঘোষণা দেওয়া ছাড়া অনেক ভোটার কিন্তু এলাকায় যাবেন না, এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষকে আমি খুবই ভীত সন্ত্রস্ত দেখেছি, তারা ভোটে যেতে আগ্রহী নয়। তাদের বক্তব্য একটা, যে আমরা যদি মানে কপাল ফাটাই ফেলি তাও বিশ্বাস করবে না যে আমরা ওই জায়গায় ভোট দিয়েছি, ওই জায়গায় ভোট দিয়েছি। সুতরাং তাদের ভয় কাটানোর জন্য এই সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে। আর সরকার ব্যর্থ হলে মানে অতি দ্রুত নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে এই ব্যবস্থা জারি করতে হবে। দ্বিতীয় বিষয় হলো, আমাদের এই মঞ্চ ওপেন খোলা থাকলো, যে কোনো সৎ, শিক্ষিত, সাহসী, দেশপ্রেমিক স্বতন্ত্র প্রার্থী আমাদের মঞ্চে যোগদান করতে পারবেন, এবং এমনকি কোনো রাজনৈতিক দল। আমি স্পষ্ট বলেছি, আমরা গুণগত পরিবর্তন চাই। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের টার্গেট, আমাদের নির্বাচন নয়। আমরা যদি একটা আসনও না পাই, আমার এর জন্য কোনো দুঃখবোধ থাকবে না। সুতরাং আপনারা আমাদের এই ভালো কাজ থেকে আশা করি সহযোগিতা করবেন। আমরা একটা জায়গায় আমরা প্রমাণ দিচ্ছি, আমাদের দলে যারা আছেন, আমাদের জোটে যারা আছেন, তাদের অতীত কিন্তু খুবই পরিষ্কার। আমাদের এই দলে 4 জন মন্ত্রী, 3 জন লেফটেন্যান্ট জেনারেল, 5 জন মেজর জেনারেল, একজন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যেতে চেয়েছিলেন প্রার্থী, তাদেরকে আমরা নাকচ করে দিয়েছি। না, এ দলে যোগদান করার কোনো সুযোগ নাই। এটা কোনো সার্কাস মঞ্চ নয়, এটা কোনো যাত্রা পার্টি নয়। এখানে কোনো পরীক্ষিত ভালো মানুষ ছাড়া কারো আসার সুযোগ নাই। নেতৃত্বের ক্ষেত্রে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করতে চাই না। একইভাবে যদি কোনো স্বতন্ত্র প্রার্থী সন্ত্রাসী হন, চাঁদাবাজ হন, আল্লাহর হস্তে আপনার জন্য এই দরজা বন্ধ। কোনো খারাপ মানুষকে আমাদের এখানে ঠাঁই দিব না, বিশেষ করে নেতৃত্বের ক্ষেত্রে। আশা করছি আমি আমার পুরো বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব, যদি কিছু থাকে। বাংলাদেশ আজ এক গভীর ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যখন আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ, অর্থনীতির চাপের মুখে, কর্মসংস্থান সংকুচিত, আর জনগণের মৌলিক অধিকার ও ইনসাফ বারবার উপেক্ষিত, তখনই জনগণের হারানো অধিকার পুনরুদ্ধার এবং জাতীয় মর্যাদা প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার নিয়ে ইনসাফ মঞ্চ তার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করছে। বাংলাদেশের জনগণের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, মৌলিক মানবাধিকার, বাক স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা, সম্মানজনক কর্মসংস্থান এবং ন্যায়ভিত্তিক রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য প্রতিষ্ঠাই ইনসাফ মঞ্চের মূল লক্ষ্য। ইনসাফ মঞ্চ কোনো বিদ্যমান রাজনৈতিক জোটের বিকল্প নয়, বরং এটি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ন্যায্য প্রতিনিধিত্ব, নৈতিক রাজনীতি এবং ভোটাধিকার সুরক্ষার জন্য একটি স্বাধীন, দায়িত্বশীল ও নির্বাচনকালীন ঐক্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এই মঞ্চ গঠিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী, নিবন্ধিত রাজনৈতিক দল এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তিসমূহের সমন্বয়ে, যাদের অভিন্ন লক্ষ্য একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি, নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি সাংবিধানিক প্রক্রিয়া। ইনসাফ মঞ্চ একটি সুশৃঙ্খল, স্বচ্ছ ও গণতান্ত্রিক কাঠামোতে পরিচালিত হবে। এই মঞ্চের সার্বিক রাজনৈতিক দিক নির্দেশনা ও নৈতিক নেতৃত্ব প্রদান করবেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল। গণতান্ত্রিক পদ্ধতিতে ঐক্যমত্য, শৃঙ্খলা ও দায়বদ্ধতার ভিত্তিতে তার নেতৃত্বে ইনসাফ মঞ্চ জনগণের প্রত্যাশাকে প্রতিনিধিত্ব করবে। আমাদের অঙ্গীকার সমূহ: প্রথমে, সৎ, যোগ্য, শিক্ষিত ও দেশপ্রেমিক প্রার্থী জনগণের সামনে উপস্থাপন ও তাদের সমর্থন করা। দেশব্যাপী জনগণের মাঝে ইনসাফ মঞ্চের প্রার্থীদের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়ানো। ডিজিটাল ও সরাসরি প্রচারণার মাধ্যমে সমান সুযোগ ভিত্তিক নির্বাচনী সহায়তা প্রদান। সকল কার্যক্রমে সংবিধান, আইন ও গণতান্ত্রিক মূল্যবোধকে কঠোরভাবে অনুসরণ করা। সর্বোপরি, বাজার সিন্ডিকেট, বেকারত্ব, দুর্নীতি ও যে কোনো আধিপত্যবাদী প্রভাবের বিরুদ্ধে জনগণের স্বার্থে অবস্থান নেওয়া। ইনসাফ মঞ্চের প্রতিটি প্রার্থী ও অংশগ্রহণকারী
নিজ নিজ রাজনৈতিক মতাদর্শ ও আইনগত দায়ে স্বাধীন ও দায়িত্বশীল থাকবেন। এই মঞ্চ কোনো অবৈধ কার্যক্রম, অনৈতিক রাষ্ট্রবিরোধী আচরণ বা সহিংস রাজনীতির দায় গ্রহণ করবে না। আমাদের দায়বদ্ধতা কেবল আমাদের ভোটারদের কাছেই নয়, বরং আমাদের ইতিহাস এবং আমাদের আগামী প্রজন্মের কাছেও। কেন এই ইনসাফ মঞ্চ? কারণ আমরা বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা ব্যক্তি পূজা নয়, আইনের শাসন ও নৈতিক নেতৃত্বে আস্থাশীল। আমরা শুধু ভোটের অধিকার নয়, মানুষের অধিকারের ইনসাফ চাই। আমাদের বিশ্বাস ও অঙ্গীকার, ইনসাফ মঞ্চ বিশ্বাস করে জনগণের শক্তি রাষ্ট্রের প্রকৃত ভিত্তি। একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সার্বভৌমত্ব, অর্থনৈতিক ন্যায্যতা, সামাজিক মর্যাদা এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা অপরিহার্য। এই বিশ্বাস নিয়েই ইনসাফ মঞ্চ জনগণের পাশে, জনগণের জন্য। ইনসাফ মঞ্চ ক্ষমতার রাজনীতি নয়, ন্যায়ের রাজনীতিতে জনগণের ঐক্য। রাজনৈতিক যে দলগুলো আছে তাদের কাঁধে তারা চাপিয়ে দিতে পারেন না। এটা দেরি করে ফেলেছেন, বাট আমরা সরকারকে অভিনন্দন জানাই যে তারা নিজের দায়িত্ব নিজে বুঝে নিয়েছেন এবং এটা প্রচারণা করবেন। কারণ এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব প্রত্যেক ভোটারকে কনভিন্স করা যে তার এই 4 পয়েন্টের যে গণভোট আছে এটা আসলে কি জিনিস, এবং সবাই যেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে যে হ্যাঁ দিলে ভালো হবে না দিলে ভালো হবে, এটা উনি বুঝে বলবেন। একজন কার্ড বিক্রি করবে, একজন টিকিট বিক্রি করবে। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন বেকারত্ব সমস্যা এবং বেকার ভাতা নিয়ে, এটা নিয়ে আপনি এর আগেও আমাদের আরেকটি অনুষ্ঠানে প্রশ্ন করেছিলেন, সেই জন্য ধন্যবাদ। এবং তখন আমরা বলেছিলাম, এখন আমরা বলছি, আপনি বেকার ভাতা অবশ্যই সেই সকল বেকারের জন্য প্রাপ্য যাদের কর্মসংস্থান দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। কিন্তু রাষ্ট্র কি প্রথমে বেকারত্ব দূরীকরণের জন্য পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছে কিনা, তার যে অ্যাপারেটাস আছে এবং তার যে অ্যাক্সেসরিজ আছে এবং তার যে রিসোর্স আছে, এটা কি 100% মোবিলাইজ করছে কিনা, এটা নিশ্চিত করা আমাদের জনতা দল এবং আমাদের যে ইনসাফ মঞ্চ আছে তাদের প্রথম প্রচেষ্টা। কারণ আমরা আসলে বেগমপাড়ায় বাড়ি আর এমপি কোটায় গাড়ি কেনার জন্য আসি। আমাদের দায়িত্ব যেটা, সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে রাজনীতি করতে চাই আমরা। তো ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বছর আমার চেয়ারম্যান যেটা বললেন যে 5 লক্ষ নতুন নতুন বেকার যোগ হচ্ছে, তাহলে এই 5 লক্ষ নতুন নতুন বেকার কেন ক্রিয়েট হচ্ছে, আগে প্রথমে আমাদের ওটা নিয়ে কাজ করতে হবে। এরপরে সব রিসোর্স কাজে লাগানোর পরে যদি আমরা দেখি যে না, রাষ্ট্র ব্যর্থ হয়েছে একজনের বেকারত্ব দূর করতে, অবশ্যই সে বেকার ভাতা প্রাপ্য। কিন্তু আপনি প্রকারান্তে মনে করেন যে ভিজিএফ আছে, ভিডিজি আছে, বিধবা ভাতা আছে, বৃদ্ধ ভাতা আছে, ওইসব ভাতা কাটছাট করে নতুন করে আপনি একটা কার্ড তৈরি করবেন, যেই কার্ডের জন্য ওই দিন আমি দেখলাম একজন তরুণ বন্ধু বলতেছে, স্যার 4টা বিয়ে করবো, 4 ফ্যামিলির 4টা কার্ড হবে, আমি চলে যাবে আমার।